তোমাদের আমি এখন তাহলে শুরু করছি। আজকে আমাদের তরল পদার্থের প্রসারণ করার কথা ছিল। তরল পদার্থের প্রসারণ। এবার এই তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে এই তরল পদার্থের প্রসারণ অনেকটাই কঠিন পদার্থের প্রসারণের মতো, একটু এদের মৌলিক পার্থক্য আছে, কিন্তু টপিকটা মূলত প্রায় সেম। কিন্তু এর আগে একটা সমস্যা হয়েছে, সবাই একটু মিউট করে নিও। হ্যাঁ, তো তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে পড়ার আগে আমাদের কঠিন পদার্থের প্রসারণে একটা টপিক বাকি আছে। কঠিন পদার্থের প্রসারণে একটাই টপিক বাকি আছে, যে টপিকটা খুব ইম্পর্টেন্ট। সেই টপিকটা হচ্ছে তাপীয় পীড়ন। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু সমস্যাটা হচ্ছে এই তাপীয় পীড়ন পড়তে গেলে আমাদের স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা পড়তে হবে। স্থিতিস্থাপকতা যদি না পড়ি তাই তাপীয় পীড়নটা আমাদের বোঝাটা ইনকমপ্লিট থাকবে। তাই আমি আজকে ভাবলাম যে না, তোমাদের একটু টেস্টটা চেঞ্জ করার জন্য আমি একটুক্ষণ স্থিতিস্থাপকতাটা পড়িয়ে নিই, তারপরে আমরা হচ্ছে নেক্সট দিন তরল পদার্থের প্রসারণ পড়বো। আজকে আমরা তাহলে হচ্ছে নিজেদের টেস্টটা একটু চেঞ্জ করার জন্য আর কঠিন পদার্থের প্রসারণের বেশ কিছু অঙ্ক আছে যা তাপীয় পীড়নের সাহায্যে হয়। তাহলে অঙ্কগুলো যদি করতে হয় তো তাপীয় পীড়নটা ভালো করে বুঝতে হবে। তাপীয় পীড়নটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে পীড়ন। তাপীয় পীড়ন বুঝতে গেলে আমাকে বুঝতে হবে পীড়ন, এবং পীড়নের জন্য আমাকে স্থিতিস্থাপকতা পড়াতে হবে। তাহলে আমরা যারা পরে জয়েন হলো, তাদেরকে বলে দিই যে আমাদের আজকে কঠিন পদার্থের প্রসারণের শুধু তাপীয় পীড়ন পার্টটা পড়াতে হতো, বাকি ছিল, তারপর আমরা পড়াতাম তরল পদার্থের প্রসারণ। কিন্তু আমি এখন কি করব, এই তাপীয় পীড়নটা বোঝাতে গেলে আমাদের স্থিতিস্থাপকতা বোঝাতে হবে। তাই আমরা আগে স্থিতিস্থাপকতা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা তাপীয় পীড়নটা পড়ে তারপরে যদি সময় থাকে তরল পদার্থের প্রসারণে যাব। তবে যতটা আমি জানি আজকে স্থিতিস্থাপকতা পুরোটা শেষ হবে না, যতটুকু আমার আইডিয়া। তো দেখি কতটা করতে পারি। তাহলে আমরা শুরু করছি। তাহলে আমরা আজকে আমাদের তাপের থেকে একটু সরে গিয়ে স্থিতিস্থাপকতা একটু আসলাম। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা যখনই আমরা বলবো, স্থিতিস্থাপকতার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে স্থিতিস্থাপকতা কাকে বলে। আমাদের প্রাথমিক ধারণাই হচ্ছে স্থিতিস্থাপকতা বলতে নমনীয়তা। আমরা যেটা স্থিতিস্থাপকতা বলতে বুঝি সেটা হচ্ছে নমনীয়তা, কিন্তু সেটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। নমনীয়তা এবং স্থিতিস্থাপকতা দুটো কিন্তু একই টার্ম না, দুটো কিন্তু ভিন্ন টার্ম। তাহলে স্থিতিস্থাপকতা কাকে বলে? যদি প্রশ্ন হয় স্থিতিস্থাপকতা কাকে বলে, তাহলে আমি প্রথমেই তোমাদের বলবো যে স্থিতিস্থাপকতা পড়তে গেলে আগে আমাদের পদার্থের গঠনটা আলোচনা করতে হবে। আমরা যে দেখি কিছু পদার্থ আছে, যে কোনো পদার্থ অনেকগুলো কণা বা অণু দিয়ে তৈরি, এবং কি আছে, আমি তাপ পড়ানোর সময় বলেছিলাম যে এই অণুগুলোর মাঝে একটা আকর্ষণ বলা আছে, যাকে আমরা স্প্রিং হিসেবে কল্পনা করতে পারি। এখন আমি যদি এর উপরে বাহ্যিক বল প্রয়োগ করি, যখনই আমি এর উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ করব, সেই বাহ্যিক বলের প্রভাবে কি হতে পারে, যদি বলের অভিমুখ এই বরাবর হয় অর্থাৎ বিপরীত দিকে হয়, তাহলে কি হবে, এই যে এখানে স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে, মানে স্প্রিং এর আকারের বা অবস্থানের, মানে আকারের পরিবর্তন হবে, স্প্রিংটার পরিবর্তন হবে।
কিন্তু বলটা যদি বাইরের দিকে থাকতো তাহলে কি হতো? ওকে, মা নেই এখন? হ্যাঁ। এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে যেটা বললাম, হ্যাঁ, তাহলে যেটা বললাম যে যদি বলটা বাইরের দিকে হয় তাহলে কি হবে? স্প্রিংটা ধীরে ধীরে প্রসারিত হবে। তার মানে বলের অভিমুখের উপর নির্ভর করবে স্প্রিং এর সংকোচন বা প্রসারণ। এখন ব্যাপারটা হচ্ছে যে পরমাণুটার বা এই পদার্থটার মধ্যে এই যে দুটো অণু, এরা চেয়েছিল কি? এরা চেয়েছিল যে এদের আকার যেন অপরিবর্তিত থাকে। কিন্তু যখন আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম তখন কি হলো? এদের একটা পরিবর্তন হলো। এবার আমরা নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় সূত্র কি বলেছে? প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তাহলে যদি আমি পদার্থের উপরে বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে এই পদার্থটাও সেই বাহ্যিক বলের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তাহলে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান। তাহলে এই প্রতিক্রিয়ার কাজটা কি হবে? এই প্রতিক্রিয়ার কাজটা হবে যে পদার্থটাকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ যদি ও সংকুচিত হয়, এই প্রতিক্রিয়া বলটা চাইবে যে ওকে আবার প্রসারিত করা, বা যদি ওকে প্রসারণ হয়ে থাকে তাহলে এই প্রতিক্রিয়া বলটা বিপরীত দিকে ক্রিয়া করে কি করবে? ওকে আবার সংকুচিত করার চেষ্টা করবে। তাহলে আমি দেখলাম যে কোনো পদার্থের উপরেই যদি আমি বাহ্যিক বল প্রয়োগ করে ওর আকার, আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করি তাহলে ওর মধ্যে উদ্ভূত একটা প্রতিক্রিয়া বল ওকে ওর পূর্বের অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে বা ফিরিয়ে আনে। পদার্থের যে ধর্ম, যে ধর্মের জন্য বাহ্যিক বলের বিরুদ্ধে ও তার পূর্বাবস্থা ফিরে পায় বা ফিরে পাওয়ার চেষ্টা করে, তাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। আমি আবার বলছি যে কোনো পদার্থ, ধরে নাও আমরা কি করলাম, আমাদের কাছে একটা দণ্ড আছে। এই যে দণ্ডটা আছে, আমরা যখনই এর উপরে বল প্রয়োগ করলাম এ হয়তো প্রসারিত হয়ে গেল, বাহ্যিক বলের বিরুদ্ধে প্রসারিত হলো। তাহলে যখনই আমি বাহ্যিক বল প্রয়োগ করেছি ওর প্রসারণ হলো। কিন্তু যখনই বাহ্যিক বলটাকে আমি সরিয়ে দিলাম তখনই দেখা যাবে ওর আগের জায়গাটা ফিরে পাচ্ছে। তার মানে কোনো বস্তুর উপরে যখন বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে ওর যদি আকার বা অবস্থানের বা আকৃতির পরিবর্তন ঘটে, বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, বা ক্ষেত্রফলের পরিবর্তন ঘটে, বা আয়তনের পরিবর্তন ঘটে, এবং বাহ্যিক বল অপসারিত হলেই যদি ও তার পূর্বের অবস্থা ফিরে পায় তাহলে এই ধর্মটাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। এখন আরেকটাও সমস্যা হচ্ছে যে এমন অনেক পদার্থই আছে যে ধরে নাও আমি একটা পেন আছে, এই পেনের উপরে অল্প পরিমাণ বল প্রয়োগ করলাম যাতে নড়ে যায়, কিন্তু দেখা গেল নড়লো না। তাহলে এক্ষেত্রে কি স্থিতিস্থাপকতা নেই? এর প্রশ্ন হচ্ছে এই পদার্থের কি স্থিতিস্থাপকতা নেই? বলা হচ্ছে যে হ্যাঁ, এরও স্থিতিস্থাপকতা আছে। স্থিতিস্থাপকতার সম্পূর্ণ সংজ্ঞা হচ্ছে এরকম: কোন বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর দৈর্ঘ্য, আকার, আকৃতি যদি পরিবর্তন হয় বা পরিবর্তন হওয়ার চেষ্টা হয় তাহলে বস্তু যে বাহ্যিক বলের, যে প্রতিক্রিয়া বলের সাহায্যে এই বাহ্যিক বলকে প্রতিনিধিত্ব করে বা তার পূর্বের অবস্থা ফিরে পায় তাকে আমরা বলছি তার স্থিতিস্থাপকতা ধর্ম। তার মানে স্থিতিস্থাপকতা ধর্মটা দুটো বিষয়ের উপর নির্ভর করছে। এক হচ্ছে যখনই বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করা হবে তখন প্রথমেই চেষ্টা করবে ওর জন্য পরিবর্তনটা না হয়, যে কোনো ধরনের পরিবর্তন, সে দৈর্ঘ্য হোক, ক্ষেত্রফল হোক, ব্যাসার্ধ হোক, আয়তন হোক, আকৃতি হোক, যে কোনো ধরনের পরিবর্তন যাতে না হয় সেই চেষ্টাও মূলত করবে। এটা হচ্ছে প্রথম। এটা যদি করে তাহলে স্থিতিস্থাপক পদার্থ। এবার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় হতেই পারে যে যে বিন্দুতে আমি বলটা প্রয়োগ করলাম প্রতিক্রিয়া বলটা ঠিক সেই বিন্দুতে ক্রিয়াশীল হলো না, তাই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে
ক্রিয়াবিন্দুতে বাহ্যিক বলটা বেশি হয়ে গেল। এবার এই বাহ্যিক বলটা যখনই বেশি হয়ে যাচ্ছে তখনই কি হবে, ওর একটা পরিবর্তন হবে। কিন্তু যখনই বাহ্যিক বলটা অপসারিত হলো, ওই যে পদার্থের মধ্যে উৎপন্ন প্রতিক্রিয়া বলটা, সেই প্রতিক্রিয়া বলটা কি করবে, ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে, মানে ওর আকার আকৃতির পরিবর্তনটাকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করবে। এই ধর্মটাকেও কিন্তু আমরা বলছি স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা বললে মূলত দুটো ব্যাপার আছে, যে বাহ্যিক বলটাকেও কিভাবে রেজিস্ট করতে পারছে, অথবা বাহ্যিক বলের প্রভাবে পরিবর্তনটাকেও কিভাবে বাধা দিতে পারছে। তাহলে এই দুটো বিষয়ের উপরে নির্ভর করে আমাদের স্থিতিস্থাপকতা হলো। এবার স্থিতিস্থাপকতা যখনই আমাদের মাপতে হবে যে কোনো পদার্থের স্থিতিস্থাপকতা বেশি না কম, তাহলে আমি কোন বিষয়টা খেয়াল করবো সেই জায়গায় একটু বলি। দেখো আমাদের সামনে একটা লোহার একটা দণ্ড আছে, এটা হচ্ছে লোহা, আর এটা হচ্ছে রাবার। আমরা কি করলাম, লোহার দণ্ডটার উপরে একটু বল প্রয়োগ করলাম, বাহ্যিক বল প্রয়োগ করলাম, এবং একইভাবে বাহ্যিক বল প্রয়োগ করলাম রাবারের উপরে। আমরা দেখতে পেলাম যে হয়তো বলের পরিমাণ যদি খুব বেশি হয়, লোহার দণ্ডটা সামান্য হলেও হয়তো নড়তে পারে, কিন্তু দেখবো রাবারটা পুরো নড়ে গেছে, রাবারটা পুরো নড়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এদের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? তাহলে উত্তরটা হচ্ছে যে এই যে বাহ্যিক বলের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হলো, সেই প্রতিক্রিয়া বলটা বেশি সৃষ্টি হলো লোহাতে, কারণ লোহা বেশি প্রতিরোধ করেছে, রাবার কম প্রতিরোধ করেছে। তাহলে লোহা হচ্ছে বেশি স্থিতিস্থাপক, রাবার হচ্ছে কম স্থিতিস্থাপক। তার মানে এখান থেকে যেটা বুঝতে পারছি, লোহা বেশি স্থিতিস্থাপক। কেন বেশি স্থিতিস্থাপক? তার কারণটা হচ্ছে যে ওর আকার আকৃতির পরিবর্তনের বিরুদ্ধে বাধাটা ও বেশি সৃষ্টি করেছে, তাই লোহা বেশি স্থিতিস্থাপক। রাবার যেহেতু কম প্রতিরোধ সৃষ্টি করেছে, তাই রাবার হচ্ছে কম স্থিতিস্থাপক। এক্ষেত্রে একটা কথা বলি, রাবারের যেটা বেশি, রাবার হচ্ছে বেশি নমনীয়। ওই দেখো আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের বলেছিলাম যে স্থিতিস্থাপকতা ধর্ম এবং নমনীয়তা ধর্ম পরস্পর বিপরীত ধর্মী। তাই আমরা বলতে পারি যে যার স্থিতিস্থাপকতা বেশি হবে তার নমনীয়তা কম হবে, যার নমনীয়তা বেশি হবে তার স্থিতিস্থাপকতা কম হবে। এবার স্থিতিস্থাপকতার সম্পর্কে আমাদের একটা ধারণা হলো, এবার স্থিতিস্থাপকতা পরিমাপ করতে হবে, তার ধারণা আমাদের নিতে হবে। এবার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমাদের যে দুটো রাশির সাহায্যে আমরা স্থিতিস্থাপকতা মূলত পরিমাপ করি, সেই দুটো রাশি হচ্ছে একটা পীড়ন আর একটা বিকৃতি। তাহলে আমাদের এখন প্রথম যেটা জানতে হবে, পীড়ন ও বিকৃতি কাকে বলে। তাহলে আমরা প্রথমে যাই হচ্ছে পীড়নের ব্যাপারটা। পীড়ন, ধরে নাও একটা দণ্ড আছে, ধরে নাও একটা দণ্ড আছে, সেই দণ্ডটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এর উপরে আমরা F পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করলাম। তাহলে এখানটা যেটা বলতে পারছি, এই হচ্ছে ক্ষেত্রফল, F হচ্ছে বাহ্যিক বল। তাহলে এই বাহ্যিক বলটা কতটা ক্ষেত্রফলে ক্রিয়াশীল হলো? A ক্ষেত্রফলে। তাহলে আমি বলতে পারি A ক্ষেত্রফলে ক্রিয়াশীল বল ক্রিয়াশীল বাহ্যিক বল F। তাহলে একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল বাহ্যিক বল কত? F/A। তাহলে এই যে F/A বল বাই ক্ষেত্রফল,
বল বাই ক্ষেত্রফল, এই টার্মটাকে আমরা বলছি, এই বল বাই ক্ষেত্রফল এই টার্মটাকে আমরা বলছি চাপ বা প্রেসার পি। তাহলে আমি পেয়ে গেলাম P ইকুয়াল টু F বাই A। এখন এই যে চাপ যে পেলাম, তাই চাপের এককটা কি হবে? একক একক জানি দুটো পদ্ধতি হয়, একটা সিজিএস পদ্ধতি, আগে দেখি সিজিএস পদ্ধতিতে এককটা কি হবে। দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, ক্ষেত্রফল হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। তাহলে পেয়ে গেলাম ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক তেমন ভাবেই আরেকটা একক হচ্ছে, এককের পদ্ধতি হচ্ছে এসআই একক পদ্ধতি বা এসআই সিস্টেম। তাহলে এই এসআই সিস্টেমে বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কয়ার। তাহলে পেয়ে গেলাম নিউটন পার মিটার স্কয়ার। এখন এই নিউটন পার মিটার স্কয়ার মানে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যদি 1 নিউটন বল ক্রিয়াশীল হয়, তখন সেই যে চাপটা তাকে আমরা বলছি 1 পাস্কাল। তাহলে আমরা এই নিউটন পার মিটার স্কয়ারকে অনেক সময় পাস্কাল বলি। এখন 1 পাস্কাল মানে 1 নিউটন পার মিটার স্কয়ার, 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার। 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর 1 মিটার মানে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার তার স্কয়ার। তার মানে কি দাঁড়ালো 10 টু দি পাওয়ার 5 বাই 10 টু দি পাওয়ার 4 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার বা 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে 1 পাস্কাল সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, যাকে আমরা 1 নিউটন পার মিটার স্কয়ার বলি। খুব গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত অঙ্কগুলো সিজিএস এবং এসআই পদ্ধতি মিলিয়ে থাকে। সেক্ষেত্রে সমস্ত সিজিএস কে এসআই তে বা সমস্ত এসআই কে সিজিএস এ কনভার্ট করতে হবে। সেই কনভার্সনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আসি, আমরা এখন চাপ পড়লাম। এবার এই চাপের এককটা জানলাম, এবার আমরা জানবো চাপের মাত্রা। মাত্রাগতভাবে চাপ কাকে বলে সেটা এবার আমরা জানবো। দেখো P মানে F বাই A, তাহলে চাপের মাত্রা কি হবে? F বাই A এর মাত্রা। F মানে বল, বল মানে ভর ইনটু ত্বরণ বাই ক্ষেত্রফল। ভর মানে m, ত্বরণ মানে l e টু দি পাওয়ার -2, a মানে ক্ষেত্রফল l স্কয়ার। তাহলে কি দাঁড়ালো m l ইনভার্স e টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চাপের মাত্রা। তাই চাপের মাত্রা কি? m বা m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার -1 e টু দি পাওয়ার -2। এটা হলো চাপের মাত্রা। তাই দেখো আমরা তো বললাম পীড়ন শিখবো, আমরা তখন চাপ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা চাপের পরে আলোচনা করব পীড়ন। তাহলে আমরা আজকে আলোচনার ক্ষেত্রে একটু আগেই বলেছিলাম যে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, যেটা তোমরা আশা করি সবাই ভালো জানো। স্কুলে তোমাদেরকে কেউ মারলে সঙ্গে সঙ্গে তোমরা উল্টে আবার মারো। তার কারণটা কি? নিউটনের তৃতীয় সূত্র। প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। দেখো এখানটায় আমরা এই বস্তুটার উপরে বাহ্যিক বল প্রয়োগ করেছি F, তাহলে এর মধ্যে কি পরিমাণ প্রতিক্রিয়া সৃষ্টি হলো? F ড্যাশ। এই F এবং F ড্যাশের মধ্যে সম্পর্ক কি? যদি বলা হয় সম্পর্কটাই কি, তাহলে আমরা বলতে পারবো F ইকুয়াল টু F ড্যাশ। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সমান, কিন্তু F ভেক্টর ইকুয়াল টু মাইনাস F ড্যাশ, কারণ এরা পরস্পর বিপরীত। আমরা ভেক্টরটা আলোচনা করব, আমরা আশা করি অফলাইন যখন পড়াতে শুরু করব, অফলাইনের প্রথমটাই আমরা হচ্ছে ভেক্টর পড়বো, কারণ ভেক্টরটা যে অনলাইন পড়ি তাহলে অনেকেরই অসুবিধা হবে। যাই হোক, তাহলে আমরা বললাম যে F ইকুয়াল টু হচ্ছে মাইনাস F ড্যাশ, তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীত। এখন ঘটনাটা কি হচ্ছে? তাহলে এই যে প্রতিক্রিয়া বলটা কোথায় ক্রিয়াশীল হলো? এই পুরো ক্ষেত্রফলটা জুড়েই ক্রিয়াশীল হলো। তাহলে আমরা বলতে পারি যে A হচ্ছে ক্ষেত্রফল আর F ড্যাশ হচ্ছে প্রতিক্রিয়া বল।
এফ ড্যাশটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলটা কতটা ক্ষেত্রফলে ক্রিয়াশীল হচ্ছে? এ ক্ষেত্রফলে। তাহলে আমি বলতে পারি এ ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, এ ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল কত? এফ ড্যাশ। তাহলে একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল কত? এফ ড্যাশ বাই এ। কিন্তু আমরা একটু আগেই বললাম এফ এবং এফ ড্যাশের মান সমান, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে গেল? এফ বাই এ হয়ে গেল। তাহলে এই যে এফ বাই এ রাশিটা, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল, প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল যে প্রতিক্রিয়া বল, তাকে আমরা বলছি পীড়ন। তাহলে এফ, আবার বলছি, দেখো যে আমরা যখন কোন একটা বস্তুর উপরে বাইরে থেকে একটা বাহ্যিক বল প্রয়োগ করলাম, সেই বাহ্যিক বলের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হলো। সেই বাহ্যিক বলটা এই ক্ষেত্রফলের উপর আমি প্রয়োগ করেছিলাম, তাহলে প্রতিক্রিয়া বলটা ওই এ ক্ষেত্রফলেই সৃষ্টি হলো। তাহলে এখন আমরা বলতে পারবো যে এই এ ক্ষেত্রফল, এই যে বস্তুটা হচ্ছে এ ক্ষেত্রফল, সেই এ ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল কত? এফ ড্যাশ। এই এফ ড্যাশ বলটা কতটা এ ক্ষেত্রফলে ক্রিয়াশীল হয়েছে? তাহলে আমরা বলতে পারি যে এ ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল হচ্ছে এফ ড্যাশ। তাহলে এই ক্ষেত্রফলের একক অংশ, ধরো এইটুকু অংশ একক, তাহলে এই একক ক্ষেত্রফলে কতটা প্রতিক্রিয়া বল তৈরি হলো? এ ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বল ছিল এফ, তাহলে একক ক্ষেত্রফলে কত হবে? কম হবে। তাহলে কত হলো? এফ ড্যাশ বাই এ। এবার ক্রিয়া এবং প্রতিক্রিয়া তো মানগত ভাবে সমান, তাহলে আমি এফ ড্যাশের জায়গায় এফ বলতেই পারি, তাহলে কত হয়ে গেল? এফ বাই এ। তাহলে আসলে কি হয়ে গেল যে একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, তাকে আমরা বলছি পীড়ন। তার মানে দেখো, চাপ বলতে কি বোঝায়? চাপ যদি বলতাম তাহলে হতো বাহ্যিক বল বাই ক্ষেত্রফল। আর যখনই আমরা বলবো পীড়ন, পীড়ন মানে প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। এবার ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হওয়ায় চাপ এবং পীড়ন সাধারণত সমান হয়। কিছু ক্ষেত্রে চাপ এবং পীড়ন সমান নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেনারেলি আমরা বলতে পারি চাপ এবং পীড়ন পরস্পর সমান হচ্ছে। এবং দুটো ক্ষেত্রে, দুটো রাশি কিন্তু কোনো এক ধরনের বল বাই ক্ষেত্রফল, তাহলে আমরা বলতেই পারি যে পীড়নের এককটাও হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার বা নিউটন পার মিটার স্কয়ার, যাকে আমরা পাস্কাল বলি, এবং এর মাত্রা চাপের মাত্রার মতোই m n টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 হবে। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম যে, হ্যাঁ বলো, কোন ক্ষেত্রে সমান হবে না? দেখো, কোন ক্ষেত্রে হতেই পারে যে আমি যে বিন্দুতে বলটা, মানে ক্রিয়াশীল বলটা প্রয়োগ করেছি, প্রতিক্রিয়া বলটা ঠিক সেই বিন্দুতে ক্রিয়াশীল না হলো। যেমন ধরে নাও আমি একটা তারকে বা কোনো একটা, ধরে নাও এই যে একটা এই ধরনের পেন নিয়েছি, এই পেনটার ক্ষেত্রে আমি এই বিন্দুতে বলটা প্রয়োগ করলাম, এই পেনটাকে ধরে বাঁকানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তাহলে যদি আমার দ্বারা প্রযুক্ত ক্রিয়াশীল বল এবং এর মধ্যে উৎপন্ন প্রতিক্রিয়া বল সমান হয়, তাই দুটো বল যদি সমান হয় তাহলে তারা কি করবে? পরস্পরকে প্রতিনিধিত্ব করবে। তাহলে যদি তারা পরস্পরকে প্রতিনিধিত্ব করে, তাহলে কোনো বলেরই প্রয়োগ হওয়া বা কোনো বলটাই অনুযায়ী কাজ হবে না। কিন্তু যদি দেখা যায় যে আমি এটাকে ব্যাকাতে পারছি, আমি এটাকে বাঁকিয়ে দিয়েছি, তার মানে কোন বলটা বড়? ক্রিয়াশীল বলের থেকে প্রতিক্রিয়া বলটা ছোট, ক্রিয়াশীল বলটা বড়, কারণ ক্রিয়াশীল বলের অনুযায়ী ও কাজ করছে। কিন্তু দেখো, কিছুটা ঘোরানোর পরে বা কিছুটা বাঁকানোর পরে আমি তাকে আর বাঁকাতে পারছি, তার মানে এই বিন্দুতে কিন্তু ক্রিয়াশীল বল এবং প্রতিক্রিয়া বলটা সমান হয়ে গেছে, বলে ওকে আমি থামিয়ে দিচ্ছি। কিন্তু এর আগে অবধি, এই যখন আমি কেবল বাঁকাতে শুরু করি, যতক্ষণ অবধি বাঁকছে ততক্ষণ অবধি কিন্তু ক্রিয়াশীল বলটাই বেশি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম সাম্যাবস্থায় আসার আগে অবধি, এই সাম্যাবস্থায় আসার আগে অবধি ক্রিয়াশীল বলটাই বড় ছিল। সেক্ষেত্রে কিন্তু চাপ এবং পীড়ন সমান ছিল না। যখন বাঁকানোর পরে স্থির অবস্থায় আসলো, ঠিক সেই মুহূর্তে চাপ এবং পীড়ন
পরস্পর সমান হয়ে যাবে। হ্যাঁ বলো। খুব ভালো প্রশ্ন। আসলে ততক্ষণ নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ হচ্ছিল। এবার একটু খেয়াল করে দেখো যে আমি কিন্তু ক্রিয়াশীল বলটা প্রয়োগ করলাম এই বিন্দুতে, একটা পয়েন্টে করছি, ঠিক আছে? কিন্তু তার জন্য এর আকারের পরিবর্তন শুধু এই বিন্দুতে হয়েছে না গোটা বস্তু জুড়ে হয়েছে? অবশ্যই গোটা বস্তু জুড়ে, বুঝতেই পারছো যে সব জায়গায় পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে প্রতিক্রিয়া বলটা কোথায় তৈরি হয়েছে? গোটা বস্তু জুড়ে তৈরি হয়েছে। তার মানে পার্টিকুলার এই পয়েন্টে ধরে নাও আমি হচ্ছে 100 পরিমাণ বল প্রয়োগ করেছি। তাহলে আমি যে 100 পরিমাণ বল প্রয়োগ করেছি এখানে প্রয়োগ করেছি, তাহলে প্রতিক্রিয়া বল তৈরি হবে 100ই তৈরি হবে, কিন্তু সেটা তো গোটা বস্তু জুড়ে তৈরি হয়েছে। তার মানে আমি যদি এখানে 100টা সৈন্য পাঠিয়ে থাকি, ধরে নাও আমার দ্বারা ক্রিয়াশীল বলটাকে আমি সৈন্য বলছি, তাহলে আমি এখানে 100টা সৈন্য পাঠিয়েছি, তাহলে এর মধ্যে কতগুলো সৈন্য আছে? এর মধ্যে 100টা সৈন্যই আছে, কিন্তু সেটা কোথায় আছে? সবটা জায়গা জুড়ে আছে। শুধু তাহলে এইটুকু পার্টে কি আছে? এর সৈন্য কম আছে, 100-র মধ্যে এখানে 30টা আছে। তাহলে ঠিক এই পয়েন্টটাতে যে বিন্দুটাতে আমি বলটা প্রয়োগ করছি, আমি তো 100ই করেছি, কিন্তু এখানে ওর কত আছে? 30 আছে। ওর কিন্তু মোট 100 আছে, কিন্তু সেটা সব জায়গায় ছড়ানো আছে। শুধু এইটুকু পার্টে এর হয়তো 30 আছে বা 25 আছে, মানে কম আছে। তাহলে এই বিন্দুতে কি হলো? কে বড় হয়ে গেল? আমি বড় হয়ে গেলাম, সেই জন্য এখানে আমার কথা শুনছে। বোঝা গেল ব্যাপারটা? এবার তাহলে আমি পেয়ে গেলাম পীড়ন। এবার আমরা পাবো হচ্ছে বিকৃতি। এবার আমরা বিকৃতি নিয়ে একটু আলোচনা করব। ধরে নাও একটা পদার্থ আছে, যে পদার্থটার উপরে বা একটা দণ্ড আছে, যে দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L এবং ওর ব্যাস হচ্ছে D আর ব্যাসার্ধ হচ্ছে R। R মানে হচ্ছে D/D। এবার আমরা কি করেছি? এই বস্তুর উপরে আমরা বাইরে থেকে একটা বল প্রয়োগ করেছি, একটা বাহ্যিক বল প্রয়োগ করেছি। এবার যখনই এর উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ করেছি, তখনই কি হয়েছে? যখনই এর উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ হবে, তখনই কি হচ্ছে যে এই বস্তুটা, যখন এর উপরে বাহ্যিক বল প্রয়োগ করা হলো, তখন এই বস্তুটা কি হচ্ছে যে দৈর্ঘ্যের একটা পরিবর্তন হয়ে গেল। আমরা ধরলাম যে এর দৈর্ঘ্য ছিল L, দৈর্ঘ্যটা বেড়ে হয়ে গেল স্মল l। তাহলে এক্ষেত্রে এখনকার দৈর্ঘ্য কত? L প্লাস স্মল l। তাহলে ওর পরিবর্তন কতটা হলো? ওর পরিবর্তন হলো স্মল l। এই পরিবর্তনটাকে আমরা বলছি বিকার। এই পরিবর্তনটা কোন রাশির? দৈর্ঘ্যের পরিবর্তন, মানে একে বলা হয় দৈর্ঘ্য বিকার। এবার ওর প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? ওর প্রাথমিক দৈর্ঘ্য ছিল L। তাহলে আমি দেখো কি বললাম যে ওর যখন প্রাথমিক দৈর্ঘ্য L নিলাম, তখন বাহ্যিক বলের প্রভাবে ওর সেই দৈর্ঘ্যটার পরিবর্তন হলো স্মল l। তাহলে ক্যাপিটাল L প্রাথমিক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বিকার বা দৈর্ঘ্য পরিবর্তন স্মল l। তাহলে একক প্রাথমিক দৈর্ঘ্য, যদি আমি ওর দৈর্ঘ্যটা ক্যাপিটাল L না নিয়ে একক দৈর্ঘ্য নিতাম, তাহলে দৈর্ঘ্য বিকার কত হতো? স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে এই যে প্রাথমিক দৈর্ঘ্যে বা প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে হচ্ছে দৈর্ঘ্য বিকার বা দৈর্ঘ্যের পরিবর্তন, তাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য বিকৃতি। একে আমরা বলছি অনুদৈর্ঘ্য বিকৃতি। একটু খেয়াল করো, বিকৃতি বলতে কি বোঝায়? যদি আমি বলি বিকৃতি বলতে কি বোঝায় এক কথায়,
তাহলে আমি বলবো পরিবর্তন বাই প্রাথমিক মান, পরিবর্তন বাই প্রাথমিক মান। যেমন আমি অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরে নাও এই যে পদার্থটা ছিল তার ব্যাস ছিল ডি। এখন যখন ওকে ধরে আমি টানলাম, দৈর্ঘ্যটা বেড়ে গেল, তাই দৈর্ঘ্য বেড়ে গেলে কি হবে, ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেল। তাহলে এখন ওর ব্যাস হয়তো হয়েছে ডি মাইনাস স্মল ডি, অথবা ওর ব্যাসার্ধ হয়তো হয়েছে আর মাইনাস স্মল আর। তাহলে এখানটায় কি ছিল, ওর ব্যাস ছিল ডি, এখন ব্যাস হয়ে গেল ডি মাইনাস স্মল ডি। তার মানে ওর ব্যাসটা কি হয়েছে, কমে গেছে। এখন এখানটায় বলতে পারি যে ওর ব্যাসটা কতটা কমেছে, স্মল ডি পরিমাণ কমেছে। তাহলে এক্ষেত্রে ব্যাসের পরিবর্তন, ব্যাস পরিবর্তন সেটা কত, স্মল ডি। প্রাথমিক মান কত, প্রাথমিক মান হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে এখানটায় বলতে পারি ডি ব্যাসে পরিবর্তন স্মল ডি। তাহলে একক ব্যাসের পরিবর্তন কত, স্মল ডি বাই ক্যাপিটাল ডি। দেখো যদি আমি এইটাকে যে দৈর্ঘ্য বলি, তাহলে এটাকে আমি কি বলবো, প্রস্থ বলবো। তাই এই যে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, একে আমরা বলছি অনুপ্রস্থ বিকৃতি। একে আমরা বলছি অনুপ্রস্থ বিকৃতি। অনেক সময় একে পার্শ্বীয় বিকৃতিও বলা যেতে পারে। একে আমরা পার্শ্বীয় বিকৃতিও বলতে পারি। তাহলে আমরা দেখলাম বিকৃতি বলতে বোঝা যায় পরিবর্তন ডিভাইডেড বাই তার প্রাথমিক মানে। তার মানে কোনো একটা রাশির প্রাথমিক একক মানে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলতে পারি বিকৃতি। এইবার বিকৃতি কিন্তু আরো অনেক ধরনের, এখানে আমরা দৈর্ঘ্যের বিকৃতি নিলাম। এইবার আমরা দেখব, হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি বলছি হ্যাঁ বলছি বলছি কি বলছি, ধরে নাও আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে বলছি, একই জিনিস বোঝাবো। ধরে নাও একটা স্প্রিং আছে, এই স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে এল। আমরা কি করলাম, এই স্প্রিংটার সঙ্গে একটা ভার ঝুলিয়ে দিলাম। তাহলে কি হবে, দেখা যাবে এই স্প্রিংটা কিছুটা প্রসারিত হয়ে গেল। ধরে নিচ্ছি এই প্রসারণটা হচ্ছে স্মল এল। তাহলে আমরা কি বলতে পারি, এই স্প্রিং এর প্রাথমিক দৈর্ঘ্য কত, এল ছিল। তাহলে এল দৈর্ঘ্যে প্রসারণ কত হয়েছে, স্মল এল। এই এল দৈর্ঘ্য যখন নিয়েছিলাম তখন এই স্প্রিংটা কতটা প্রসারিত হচ্ছে, স্মল এল। তাহলে একক দৈর্ঘ্যে প্রসারণ কত হলো, স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখো স্মল এলটা কি বোঝাচ্ছে, স্মল এলটা বোঝাচ্ছে পরিবর্তন, কতটা পরিবর্তিত হয়েছে। আর ক্যাপিটাল এলটা কি বোঝাচ্ছে, প্রাথমিক মান। তাহলে এই যে পরিবর্তন দিয়ে যখন তার প্রাথমিক মান দিয়ে বলছি, যদি এটা দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাহলে একে আমরা বলবো অনু দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, তার বিকৃতি বলতে কি বোঝায়, কোন জিনিসের পরিবর্তিত মান বা পরিবর্তনের মান বাই তার প্রাথমিক মান। এখন যদি আমরা বলি পরিবর্তন বাই প্রাথমিক মান, তাহলে এর এককটা কি দাঁড়াচ্ছে, একটু তোমরা যদি ভালো করে ভাবো, তাই তোমরা দেখতে পাবে উপরেও আছে দৈর্ঘ্য, নিচেও আছে দৈর্ঘ্য, উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, তাই সমজাতীয় রাশির অনুপাত। যেহেতু এটা সমজাতীয় রাশির অনুপাত, তাই এর একক কিন্তু নেই। এছাড়াও যদি বলি এর মাত্রা কি হবে, এই রাশিটার মাত্রা কি হবে, দেখো মাত্রার ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে বলতে পারবো যে এর কিন্তু মাত্রা নেই, কারণ সমজাতীয় রাশির অনুপাত। তোমাদের কিন্তু এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, সমজাতীয় রাশির অনুপাত।
বিকৃতি হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো মাত্রা নেই। এই কথা তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে আমরা আরেক ধরনের বিকৃতিতে আসবো। আশা করি সবগুলো দিয়ে আলোচনা করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও একটা পদার্থ ছিল, যে পদার্থটার আয়তন ছিল, একটা পদার্থ আছে যে পদার্থটার আয়তন ছিল হচ্ছে v। আমরা কি করলাম, এই পদার্থের উপরে বাইরে থেকে বাহ্যিক বল চারদিক থেকে প্রয়োগ করলাম, যতগুলো দিক আছে সেখান থেকে বাহ্যিক বল প্রয়োগ করলাম। একটা বেলুনকে যদি আমরা চারিদিক থেকে চাপ দিই কি হবে, বেলুনটা সংকুচিত হয়ে যাবে, মানে ওর আয়তনটা কমে যাবে। আমি ধরলাম যে যখন এর উপরে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করলাম, এই কি হয়ে গেল, এই পদার্থটা ছোট হয়ে গেল, সংকুচিত হয়ে গেল। এই পদার্থটা সংকুচিত হয়ে গেল, এই পদার্থটা যখনই সংকুচিত হয়ে গেল তখনই আয়তন হয়ে গেল v মাইনাস স্মল v। তাহলে যখনই আমরা কোনো বস্তুর উপরে কোনো বাহ্যিক বল প্রয়োগ করলাম তখন দেখা গেল ওর আয়তনটা কমে গেল। ওর আয়তনটা, প্রথমে ওর আয়তন ছিল ক্যাপিটাল ভি, এখন ওর আয়তনটা ভি থেকে একটু কমে গেল স্মল ভি। তাহলে একটু ভালো করে ভাবো তো, যে ওর তাহলে প্রাথমিক আয়তন কত ছিল, ওর প্রাথমিক আয়তন মানে প্রাথমিক যে মান সেটা ছিল হচ্ছে ভি, আর পরিবর্তিত বা পরিবর্তন কত হলো, ওর পরিবর্তন কত হয়ে গেল স্মল ভি, মানে ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি। মাইনাস মানে হ্রাস, কতটা হ্রাস পেল, স্মল ভি পরিমাণ হ্রাস পেল। তাহলে আমরা কি বলতে পারি, ক্যাপিটাল ভি আয়তনে আয়তন পরিবর্তন, এই ভি আয়তনের আয়তনের পরিবর্তন কত হলো, স্মল ভি। তাহলে একক আয়তনে আয়তন পরিবর্তন কত, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। একে আমরা বলি আয়তনের বিকৃতি। মাথায় রাখতে হবে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে কিন্তু আমরা বলি বিকার। তাহলে প্রাথমিক মানে বা প্রতি একক প্রাথমিক মানে যে পরিমাণ বিকার হলো তাকে আমরা বলছি বিকৃতি। এবার এখানেও খেয়াল করো যে উপরেও আছে পরিবর্তিত আয়তন আর নিচে আছে আয়তনের প্রাথমিক মান। তাহলে উপরেও এক ধরনের আয়তন, নিচেও এক ধরনের আয়তন, তাহলে এরা সমজাতীয় রাশি। তাহলে কিন্তু আয়তন ত্বরণেরও আয়তন বিকৃতিরও কোনো একক বা মাত্রা নেই। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো বলো। বলছি কতটা কেটে কেটে যাচ্ছে, গ্রিনটন তো, হ্যালো, হ্যাঁ আসছি, আমি আসছি। এই যে এখনই গ্রিনটনটা বোঝাবো, আমি এখনই গ্রিনটনটাই বোঝাবো। আমি এখনই ক্রিনটনটাই বোঝাবো। তাহলে আমি এখন আলোচনা করব ক্রিনটন বিকৃতি, এবং ক্রিনটন বিকৃতির জন্য যে দায়ী সে হচ্ছে ক্রিনটন পীড়ন। ক্রিনটন বিকৃতির জন্য দায়ী হচ্ছে ক্রিনটন পীড়ন। সেটা আমি দুটো নিয়ে আলোচনা করছি। আমি তার আগে তোমাদেরকে একটু বলছি যে তোমরা দূর থেকে যখন বইটাকে দেখছো, তোমাদের সামনে যদি কোনো বই থাকে, তুমি যদি ভালো করে খেয়াল করে থাকো তা দেখতে পাবে এই যে বইয়ের যে ফেসটা, এই যে প্রস্থচ্ছেদটা,
দেখো প্রস্থচ্ছেদটা দেখতে কিন্তু একটা আয়তক্ষেত্রের মতো, এর দৈর্ঘ্যও আছে আবার প্রস্থও আছে। আমি এটা যে ছবিটাকে এখন আঁকি, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটার ছবি যদি আমি বোর্ডে আঁকি, তোমরা ঠিক দেখতে পাবে এর আকারটা কিছুটা এইরকম। এবার এবার যদি এই বইটাকে আমি এই বরাবর ঠেলি, তাহলে কি হবে? বইটা ধীরে ধীরে সরে যাবে। বইটা যদি আমি এখান থেকে এই অবস্থায় ঠেলি, বইটা কি করবে? বইটা ধীরে ধীরে কিন্তু সরে যাবে। কিন্তু এবার যে আমি অন্য একটা কাজ করি, আমি কি করলাম, এই বইটা নিচের যে অংশটা, নিচের অংশটাকে আমি ফিক্স করলাম, নিচের অংশটাকে শক্ত করে ধরলাম। ধরে যদি এবার আমি এই নিচের অংশটা শক্ত করে ধরে যদি আমি সাইডটা শুধুমাত্র একটা পয়েন্টে স্পর্শকীয় বল প্রয়োগ করি। স্পর্শ কাকে বলে? স্পর্শক বলে কোনো কার্ভকে যদি কোনো একটা রেখা একটা বিন্দুতে ছেদ করে, আমি তাই জন্যই বলছি স্পর্শকীয় বল। আমি এই বলটার টার্মটা বলছি স্পর্শকীয় বল। স্পর্শকীয় বল যদি বলা হয়, স্পর্শকীয় বলটা কি হচ্ছে? স্পর্শক মানে একটা বিন্দুতে ক্রিয়াশীল হবে। যদি আমি এই বিন্দুতে যদি বলটা প্রয়োগ করি, এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শকীয় বল প্রয়োগ করি, তার মানে এই বিন্দুতে আমি বলটা প্রয়োগ করলাম আর এই বিন্দুটা আমি স্থির করে রেখেছি, এই বিন্দুটা আমি স্থির করেছি। তাহলে যখন আমি স্পর্শকীয় বলটা এই বিন্দুতে প্রয়োগ করলাম, তাহলে কি হবে? যে এই বিন্দুটার অবস্থানের পরিবর্তন হবে। এই বিন্দুটা কোন দিকে সরে যাবে? যে বরাবর বল প্রয়োগ করছে সেই দিকে সরে যাবে। তাহলে বিন্দুটা এখান থেকে সরে এদিকে চলে আসবে। তাহলে এই বিন্দুটা সরে এদিকে চলে আসবে। তাহলে আকারটা হয়ে যাবে এরকম। এই যে দেখো আমি যখন স্পর্শকীয় বল প্রয়োগ করলাম, এই স্পর্শকীয় বলের প্রভাবে এর কিন্তু আকারের পরিবর্তন হলো, যেটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। ভালো করে দেখো, তোমরা দেখছো এটাকে আয়তক্ষেত্র, তোমরা এটাকে এখন দেখছো আয়তক্ষেত্র। আমি কি করলাম? আমি যখন বল প্রয়োগ করলাম, এই যে দেখো, তুমি ভালো করে দেখো, এখন কি হয়েছে? এটা একটু দেখো রম্বসের মতো হয়ে গেছে। রম্বস বলা ভুল, সামান্তরিকের মতো হয়েছে। দেখো প্রথমে তো এরকম, সবাই একটু মন দিয়ে দেখো। দেখো আয়তক্ষেত্রের মতো এই তল এবং এই তল পরস্পর দেখো লম্ব, এই তল এবং এই তল পরস্পর লম্ব। যখন আমি এখানটায় স্পর্শকীয় বল প্রয়োগ করলাম, দেখো লম্ব থাকলো না, এর মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এরকম একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল, এই একটা কোণ তৈরি হলো। আগে যেটা এরকম ছিল সেটা এখন এরকম হয়ে গেছে। এই যে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে একটা আকারগত পরিবর্তন হচ্ছে। এই আকারগত পরিবর্তন হওয়াটাকে আমরা বলছি ক্রিন্টন বিকৃতি। ক্রিন্টন বিকৃতি। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ক্রিন্টন বিকৃতি যে হলো, সেই ক্রিন্টন বিকৃতির মানটা কত হবে? ক্রিন্টন বিকৃতির মানটা কত হবে? দেখো এখানটা একটা কোণ সৃষ্টি হলো, অ্যাঙ্গেল বা কোণ সৃষ্টি হয়েছে। এই যে থিটা কোণটা, এই থিটা কোণটাকে আমরা বলছি ক্রিন্টন বিকৃতি। ক্রিন্টন বিকৃতি বলতে বোঝাচ্ছে এই থিটা কোণটা। এবং যদি এখান থেকে এইটুকু পরিবর্তনটা স্মল এল হয়, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। কেন হলো তোমাদের তাহলে বলি, তোমরা জানো এস ইকুয়াল টু আর থিটা। কোনো বৃত্তচাপের ক্ষেত্রে, কোনো বৃত্তচাপের ক্ষেত্রে এস যদি বৃত্তচাপের দৈর্ঘ্য হয়, আর যদি ব্যাসার্ধ হয় এবং থিটা যদি অন্তর্নিহিত কোণ হয়, তাহলে এস ইকুয়াল টু আর থিটা হয়। তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর। থিটা ইকুয়াল টু হচ্ছে এস বাই আর। এই যে দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে বৃত্তচাপ, আর এটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাসার্ধ। এইটুকু এল, এইটুকুকে আমরা প্রায় এল ধরতে পারি। তাহলে কি দাঁড়ালো? তাহলে এখানে দাঁড়ালো এস ইকুয়াল টু আর থিটা। স্মল এল হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, তাই থিটা ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাকে আমরা বলছি ক্রিন্টন বিকৃতি। এবার ক্রিন্টন, হ্যাঁ বলো বলো বাবু, হ্যাঁ বলো বলো। আচ্ছা আমি একটু বলছি, আমরা বইটার ক্ষেত্রে দেখলাম অ্যাঙ্গেলটা খুব বেশি হচ্ছে,
কিন্তু সাধারণত যে কোনো দৃঢ় বস্তুর ক্ষেত্রে তুমি একটা ইট নাও বা কোনো কাঠের ব্লক নাও, যে সাধারণ যে পদার্থগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাঙ্গেলের মানটা খুব বেশি হয় না। হ্যাঁ, অ্যাঙ্গেলের মানটা কত? হ্যাঁ বলো। একই, হ্যাঁ হ্যাঁ একই শর্ত, একদম একদম একই কন্ডিশন, কিন্তু দুটোই একই শর্ত। ওখানে যখন মানে এই যে দেখো, আমি এটাকে ত্রিভুজটাকে যে বৃত্তচাপ ধরলাম, সেক্ষেত্রে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যটাকে সমান ধরছি। একটু খেয়াল করে দেখো, ট্যান থিটা মানে আমরা কি জানি? ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, ঠিক আছে? আর আমরা কি জানি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এখানটা একটা কথা বলছে, থিটা খুব ক্ষুদ্র, থিটা খুব ক্ষুদ্র। থিটা ক্ষুদ্র হওয়ার অর্থ কি? আমি যদি এই যে একটা এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি, এই থিটাটা খুব ক্ষুদ্র মানে এটা এরকম না হয়ে এরকম হয়ে গেল। তার মানে এই যে এই অতিভুজের দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য প্রায় সমান হলো। অতিভুজের দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য প্রায় সমান। তাই থিটা ক্ষুদ্র হওয়ার অর্থই হচ্ছে যে ভূমি ইকুয়াল টু অতিভুজ, এবং সেই শর্তে কিন্তু ট্যান থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে সাইন থিটা, ঠিক আছে? এবার তুমি যদি দেখো থিটার মান লেস দেন অর ইকুয়াল টু 4 ডিগ্রি, লেস দেন অর ইকুয়াল টু 4 ডিগ্রি, তাহলে তুমি পেয়ে যাবে সাইন থিটার মানটা প্রায় থিটা। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে এটা কি আদৌ হতে পারে? আমি তোমাদের এরপর মানে কালকে যখন আমি তোমাদের ক্লাস নেব, কালকে তোমাদের যখনই আমি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবো, কালকে যখনই ক্লাস নেব তোমরা সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটরটা হাতে নিয়ে বসবে, আর হাতে একটা খাতা কলম নিয়ে বসবে। আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন ক্ষেত্রে বা এই থিটা লেস দেন অর ইকুয়াল টু 4 ডিগ্রি হলে কিভাবে সাইন থিটার মানটা থিটা হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দেবো কালকে। এখানে মাথায় রাখতে হবে থিটা কিন্তু সবসময় রেডিয়ান এককে নিতে হয়, ঠিক আছে? যাই হোক, আমরা যেটা আসলাম যে আমরা সেক্ষেত্রে বা এই পার্টিকুলার এই কেসে যে থিটা যেহেতু খুব ক্ষুদ্র, সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে থিটা ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আমরা পেয়ে গেলাম ক্রিন্তন বিকৃতি। এবার ক্রিন্তন পীড়ন কাকে বলছে? আমরা তো ক্রিন্তন বিকৃতি হয়ে গেল, তাহলে ক্রিন্তন পীড়নটা কি জিনিস? ক্রিন্তন পীড়নটা বলছে এই যে স্পর্শকীয় যে বলটা প্রয়োগ করলাম, এই স্পর্শকীয় বলটা যে প্রয়োগ করলাম, এই স্পর্শকীয় বলের মান যদি এফ হয়, আর যদি যে ক্ষেত্রফলটাতে স্পর্শকীয় বলটা প্রয়োগ করেছি সেই ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে স্পর্শকীয় বল বাই ক্ষেত্রফল, এই টার্মটাকে আমরা বলছি ক্রিন্তন পীড়ন। ক্রিন্তন পীড়ন, এই যে স্পর্শকীয় বল, প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট স্পর্শকীয় বল, তাকে আমরা বলছি ক্রিন্তন পীড়ন। এবার হ্যাঁ বলো। হ্যাঁ, সংগ্রহটা বলবো, আমরা আসবো, আমরা টোটাল টপিকটাতেই আসবো। হ্যাঁ, আমরা আসবো। আজকে দেখি কতটা হচ্ছে, মানে আমরা চেষ্টা করছি আজকে যে তো অনেকটাই শেষ করতে পারি। আমরা আসবো, টোটালটাতেই আসবো, কোনো টেনশন করো না। তবে এরকম প্রশ্নগুলো করো, তাহলে আমাদেরও সুবিধা হয় যে তোমরা পড়ছো বা যেটা ভালো লাগছে বেশ। এবার দেখো যেটা বলছি, যেটা আমরা বলছি, এটা জেনারেল কনসেপশন, এটা সাধারণ জ্ঞান যে একটা পদার্থ ছিল, এই পদার্থটার ব্যাস ছিল ডি, দৈর্ঘ্য ছিল এল। আমি যদি এই পদার্থটাকে ধরে টানি তাহলে কি হবে? এই পদার্থটাকে ধরে যদি আমি বাইরের দিকে টানি তাহলে কি হবে? দৈর্ঘ্যটা বেড়ে যাবে, কিন্তু দৈর্ঘ্য যদি বেড়ে যায় তার সাথে সাথে কিন্তু এই সরু হয়ে যাবে। তোমরা খেয়াল করে দেখবে, একটা রাবারকে ধরে যদি টানো, রাবারের দৈর্ঘ্যটা বেড়ে যাবে, কিন্তু রাবারটা কিন্তু ধীরে ধীরে পাতলা হয়ে যাবে। ঠিক একইভাবে এক্ষেত্রেও যদি ধরে টানা যায় তাহলে কি হবে? লম্বা হবে, সাথে সাথে কিন্তু সরু হয়ে যাবে। যখন বাড়িতে রুটির জন্য আটা ময়ান দেওয়া হয়, তখন তুমি দেখবে সেই আটার ময়ানটাকে ধরে টানো, যদি একটু লম্বা হয়ে যাবে, কিন্তু সাথে সাথে সরুও হয়ে যাবে। ঠিক একই ব্যাপার
এই যে একে ধরে যখন টানা হলো, কি হলো, যে এর ব্যাসটা একটু কমে গেল এবং সাথে দৈর্ঘ্যটা বেড়ে গেল। আমি ধরলাম যে দৈর্ঘ্য যেটুকু বাড়লো সেটা হচ্ছে স্মল এন। আমি ধরলাম দৈর্ঘ্য যতটুকু বেড়েছে সেটা হচ্ছে স্মল এন, এবং তার সঙ্গে এর প্রাথমিক মোট দৈর্ঘ্য তাহলে দাঁড়ালো এল প্লাস স্মল এন, এবং এছাড়াও এর যে ব্যাস কমে গেল সেটা হচ্ছে টি মাইনাস স্মল ডি। তাহলে আমরা দেখেছিলাম বিকৃতির সংজ্ঞা হচ্ছে, বিকৃতি বলতে বোঝায় পরিবর্তন বাই প্রাথমিক মান, পরিবর্তন বাই প্রাথমিক মান, পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক মান, একে আমরা বলছি বিকৃতি। তাহলে এখানটায় দৈর্ঘ্য, এই যে দেখো দৈর্ঘ্য বরাবর মানে যাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্য বরাবর বিকৃতি। বিকৃতি মানেই বললাম পরিবর্তন বাই প্রাথমিক মান, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এরপরে আমরা কি বলতে পারি, অনুপ্রস্থ, অনুপ্রস্থ বিকৃতি। অনুপ্রস্থ বিকৃতি মানে প্রস্থ বরাবর, মানে এতক্ষণ দৈর্ঘ্য বরাবর ভাবলাম, এবার আমরা ভাববো প্রস্থ বরাবর। দেখো প্রস্থ বরাবর ওর প্রাথমিক মান ছিল ডি, এবং ওর ব্যাসটা এখন কত হয়েছে ডি মাইনাস স্মল ডি, মানে ডি প্লাস মাইনাস স্মল ডি। তার মানে মাইনাস মানে কি, হ্রাস পেয়েছে। কতটা পরিমাণ হ্রাস পেয়েছে, স্মল ডি পরিমাণ। তাহলে পরিবর্তনটা হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে এটা হচ্ছে অনুপ্রস্থ বিকৃতি। এইবার এই দুজনের মধ্যে সম্পর্কটা আমরা যদি বলি, এই দুজনের মধ্যে সম্পর্কটা আমরা বলতে পারি অনুপ্রস্থ বিকৃতি প্রপোর্শনাল টু অনুদৈর্ঘ্য বিকৃতি। আমরা কি বলছি, আমরা বলছি অনুপ্রস্থ বিকৃতি সমান সমান অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে কেন আমরা এই কথাটা লিখলাম,